আচ্ছা, ইংরেজি গ্রামারের ক্লজ জিনিসটা কি একটু কঠিন মনে হয়? অনেকেই কিন্তু এই সমস্যায় পড়েন। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই করতে যাচ্ছি। এই কঠিন নিয়মগুলোকে ভেঙে একদম কয়েকটি সহজ কৌশলে বদলে দেব। আর আলোচনায় শেষে দেখবেন ক্লজ শুধু চিনতেই পারছেন না, বরং একদম আত্মবিশ্বাসের সাথে ব্যবহারও করতে পারছেন, সেটা পরীক্ষার খাতায় হোক বা প্রতিদিনের কথাবার্তা। আমরা খুব গোছানো একটা পথ ধরে এগোব। প্রথমে বুঝে নেব ক্লজের একদম মূল ব্যাপারটা কি, তারপর এর বিভিন্ন প্রকারভেদ জানব, আর সবচেয়ে জরুরি যে অংশটা, সেখানে আমরা কিছু শর্টকাট বা সহজ কৌশল শিখব, যেগুলো জানার পর ক্লজ চেনাটা একটা খেলার মতো মনে হবে। চলুন শুরু করা যাক। তো একদম গোড়া থেকে শুরু করা যাক, তাই না? এই যে আমরা ক্লজ বলছি, এটা আসলে কি? এর ভিত্তিটা কোথায়? ক্লজ চেনার জন্য কিন্তু এক গাধা নিয়ম মনে রাখার কোনো দরকারই নেই। শুধু একটা মাস্টার কি মনে রাখলেই হবে। আর সেই চাবিকাঠিটা হলো একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব। মানে কোনো শব্দগুচ্ছের মধ্যে যদি এই দুটো জিনিস খুঁজে পাওয়া যায়, তাহলে নিশ্চিতভাবেই ওটা একটা ক্লজ। ব্যাস, এতটুকুই। এই স্লাইডটা একটু খেয়াল করুন। দেখুন, বাম দিকে আই ইট রাইস, এটা যেন একটা সম্পূর্ণ সেতুর মতো। এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে এটা নিজেই সম্পূর্ণ, একাই দাঁড়াতে পারে। কিন্তু ডান দিকে দেখুন, ওয়েন হি অ্যারাইভড, এটা একটা ভাঙা সেতুর মতো লাগছে, তাই না? এটা একা সম্পূর্ণ নয়, এর অর্থটা পূর্ণ করার জন্য অন্য আরেকটা অংশের দরকার হয়। আর এটাই হলো ডিপেন্ডেন্ট ক্লজ। মজার ব্যাপার হলো, দুটোতেই কিন্তু সাবজেক্ট আর ভার্ব আছে, কিন্তু একটা নিজে নিজেই সম্পূর্ণ আর অন্যটা অসম্পূর্ণ। চলুন এবার ক্লজের প্রধান যে পরিবার বা প্রকারভেদগুলো আছে, তাদের সাথে একটু পরিচিত হয়ে নেওয়া যাক। ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হলো একজন প্রাপ্তবয়স্ক মানুষের মতো। সে একাই চলতে পারে, তার নিজের অর্থ আছে। ডিপেন্ডেন্ট ক্লজ হলো একটা শিশুর মতো, যার অর্থটা পূর্ণ করতে একজন অভিভাবক, মানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের দরকার হয়। আর কোঅর্ডিনেট ক্লজ, ওটা হলো দুজন সমান বন্ধুর মতো, যারা অ্যান্ড বা বাটের মতো কোনো কনজাংশন দিয়ে হাত ধরে একসাথে চলে। তো আমরা আলোচনার সবচেয়ে কাজের অংশে চলে এসেছি। এখন আমরা সেই সহজ কৌশল বা টুলসগুলো সম্পর্কে জানব, যেগুলো ব্যবহার করলে আর নিয়ম মুখস্থ করার দরকার পড়বে না, এমনিতেই ক্লজ চেনা যাবে। আমাদের প্রথম কৌশলটার নাম হল রিমুভাল টেস্ট। ভাবুন তো, এটা অনেকটা ডিটেকটিভের মতো কাজ করে। বাক্যের সন্দেহজনক অংশটাকে, মানে ডিপেন্ডেন্ট ক্লজটাকে, মনে মনে একটু সরিয়ে দিন। যদি দেখেন বাকি বাক্যটা একদম ঠিকঠাকভাবে একা দাঁড়িয়ে থাকতে পারছে, তার মানে আপনি ঠিকই ধরেছেন, ওটাই প্রধান ক্লজ। আমাদের দ্বিতীয় কৌশলটা আরও মজার, আর সেটা হলো ভার্বকে ঠিকঠাক প্রশ্ন করা। যদি ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তরটা পেয়ে যান, তাহলে ওটা একটা নাউন ক্লজ। আর যদি কোথায়, কখন বা কেন দিয়ে প্রশ্ন করে উত্তরটা মিলে যায়, তাহলে ওটা অ্যাডভার্ব ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ চেনা তো আরও সোজা। ওটা সাধারণত তার ঠিক আগের নাউনটা সম্পর্কেই কিছু বলে। বেশ, অনেক তো নিয়ম আর কৌশল জানা হলো। চলুন এবার যা শিখলাম সেটা কিছু বাস্তব উদাহরণের উপর প্রয়োগ করে দেখা যাক। আমাদের প্রথম উদাহরণটা দেখুন। বাক্যটা হলো, শি ডিডেন্ট অ্যাটেন্ড দ্য পার্টি বিকজ শি ওয়াজ ফিলিং আনওয়েল। চলুন আমাদের টুলসগুলো দিয়ে এই হাইলাইট করা অংশটার রহস্যটা বের করে ফেলি। খেয়াল করে দেখুন, দুটো পরীক্ষাই কি দারুণভাবে কাজ করছে। প্রথমত, আমাদের রিমুভাল টেস্ট অনুযায়ী হাইলাইট করা অংশটা বাদ দিলেও শি ডিডেন্ট অ্যাটেন্ড দ্য পার্টি বাক্যটা কিন্তু দিব্যি একা একা একটা সম্পূর্ণ অর্থ দিচ্ছে। আবার দ্বিতীয়ত, যদি প্রশ্ন করি সে কেন পার্টিতে যায়নি, উত্তরটা আসছে বিকজ শি ওয়াজ ফিলিং আনওয়েল। তার মানে এটা নিঃসন্দেহে একটা অ্যাডভার্ব ক্লজ। এবার দ্বিতীয় উদাহরণটা দেখা যাক। দ্য কার দ্যাট হি বট ইজ ব্র্যান্ড নিউ। এখানে দ্যাট হি বট এই অংশটা কি কাজ করছে, চলুন বের করা যাক। এই বাক্যটাতে দ্যাট হি বট ক্লজটা একটা চেনের মতো কাজ করছে, যেটা সরাসরি আগের নাউন, মানে দ্য কারের সাথে জুড়ে গিয়ে সেটার ব্যাপারে তথ্য দিচ্ছে। কোন গাড়িটা নতুন, যেটা সে কিনেছিল। যেহেতু এটা একটা নাউনকে বর্ণনা করছে, তাই এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। আমাদের শেষ চ্যালেঞ্জ, আই নো হোয়াট হি সেড। এখানে হাইলাইট করা অংশটি কি ধরনের ক্লজ? চলুন আবারও আমাদের কৌশলগুলো প্রয়োগ করি। আচ্ছা, প্রথমে রিমুভাল টেস্টটা করে দেখি। যদি আমরা হোয়াট হি সেড অংশটা সরিয়ে ফেলি, তাহলে শুধু আই নো কথাটা কেমন যেন অসম্পূর্ণ শোনায়, তাই না? কি জানি, উত্তরটা নে। এবার প্রশ্ন করার কৌশলটা কাজে লাগাই। আই নো হোয়াট, উত্তরটা হলো পুরো ক্লজটা, হোয়াট হি সেড। যেহেতু এটা হোয়াট প্রশ্নের উত্তর দিচ্ছে আর ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে, তাহলে এটা নিশ্চিতভাবেই একটা নাউন ক্লজ। ক্লজ শিখতে গিয়ে প্রায়ই একটা বিষয় নিয়ে সবার একটু গণ্ডগোল লেগে যায়। চলুন সেই বিভ্রান্তিটাও একবারেই পরিষ্কার করে নেওয়া যাক।
এই স্লাইডটা এক নজরেই ব্যাপারটা পরিষ্কার করে দিচ্ছে। বাম দিকে দেখুন, ক্লজে একজন কর্তা সাবজেক্ট আর তার কাজ ভার্ব দুটোই আছে, কিন্তু ডান দিকে ফ্রেজে দেখুন সাবজেক্ট নেই। এটাই হলো মূল পার্থক্য। ক্লজে সাবজেক্ট আর ভার্ব থাকতেই হবে, কিন্তু ফ্রেজে থাকে না। যেমন ধরুন ইন দ্য গার্ডেন, এটা একটা সুন্দর জায়গার কথা বলছে, কিন্তু কে সেখানে আছে বা কি করছে তার কোনো উল্লেখ নেই, তাই ওটা ফ্রেজ। তাহলে পুরো আলোচনা থেকে আমরা যা যা শিখলাম সেগুলো সহজে মনে রাখার জন্য কয়েকটা গোল্ডেন রুলস দিয়ে শেষ করা যাক। এই নিয়মগুলোই কিন্তু আপনার আসল হাতিয়ার। তাহলে এই হলো মনে রাখার 3টে গোল্ডেন রুলস, বা বলা যেতে পারে 3টে রক্ষা কবচ। প্রথমটা হলো সবসময় সাবজেক্ট আর ভার্ব খুঁজুন, কারণ এটাই ক্লজের ভিত্তি। দ্বিতীয়টা, রিমুভাল টেস্ট ব্যবহার করে দেখুন বাক্যটা একা দাঁড়াতে পারে কিনা। আর তৃতীয়টা, সঠিক প্রশ্ন করে ক্লজের আসল পরিচয়টা বের করে ফেলুন। এই 3টি কৌশল মনে রাখলে ক্লজ আর কখনোই বিভ্রান্ত করতে পারবে না। আশা করি এই পুরো আলোচনার পর ক্লজ শনাক্ত করাকে আর কঠিন কোনো নিয়ম বলে মনে হচ্ছে না, বরং বেশ সহজ একটা পরীক্ষার মতোই লাগছে। আসলে ব্যাকরণকে ভয় না পেয়ে যদি কৌশলের মাধ্যমে শেখা যায়, তাহলে শেখাটা শুধু সহজই হয় না, বেশ আনন্দদায়কও হয়ে ওঠে।